আশরাফ ভাই, আপনি নিশ্চয় জাবিনকে শুনছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এ, কিংবা স্বাস্থ্য উপদেষ্টা, ধরেন গভর্নমেন্টের এই সরকারের সবচেয়ে বড় দুটো অগ্রাধিকারের খাত, তাজনোভারা বা এনসিপির পক্ষ থেকে এই দোষারোপটা খুবই করা হয়, সবাইকেই করা হয়, সিনিয়রদেরকে করা হয়, গণমাধ্যমকে করা হয় যে ধরেন নাহিদ, আসিফ বা মাহফুজের দোষ ত্রুটি নিয়ে যতটা অ্যানালাইসিস হয়েছে সেটা তাদের ভালো কাজগুলো নিয়ে হয়নি। কিন্তু আপনি কি এটাও দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কোনো কর্নার থেকে কখনো খুব জোরালো হয়েছে, অথবা ওসমান হাদির এই ওপরে আক্রমণের আগেও কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল? আপনি কি খুব বেশি নিরাপদ ফিল করেন? ফলে এরকম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, যার কাছে আমার এক সহকর্মী নিরাপত্তা নিয়ে এই প্রসঙ্গে প্রশ্ন করতে গিয়েছেন, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি চালান তাকে এই দেশের সবচেয়ে বড় মিনিস্ট্রি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রেখেছেন, ফলে উনি তখন আলো নিয়ে পেঁয়াজ নিয়ে কথা বলছেন। ফলে এই দায় আসলে কে নেবে? দেখুন, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা দুজন, তারা ডে ওয়ান থেকে পারফর্ম করতে পারছেন না, এবং তাদের ভুলের কারণে, তাদের অপেশাদারী কথাবার্তার কারণে, আচরণের কারণে আমাদের পুরো সরকারের যে অথর্ব চেহারাটা আমরা 15 মাস ধরে দেখতে পেলাম, সেটি কিন্তু তারা নেতৃত্ব দিলেন। এবং আমি কিন্তু একমত যে আসিফ এবং মাহফুজ বা নাহিদকে নিয়ে আমরা অনেক কথা বলেছি, কারণ আমরা কালচারালি অনেকে মেনে নিতে পারি নাই তারা কেন উপদেষ্টা হবেন। কিন্তু যাদের পারফরমেন্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা ছিল, তার একটি হচ্ছে স্বরাষ্ট্র। কেননা আপনি জুলাইয়ের পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, ইস্যু তৈরি করা হবে, বিক্ষোভ হবে, কোথাও কোথাও অ্যানার্কি হতে পারে, এগুলো তো প্রেডিক্টেবল। কিন্তু সেখানে আপনি এমন একজনকে বসিয়েছেন যিনি আবোল তাবোল কথা বলেন। এমনকি হাদির উপরে আক্রমণের পরে উনি যে 50 লক্ষ টাকা ঘোষণা করলেন আউট অফ নাথিং, কোত্থেকে? দেখুন, গত 72 ঘন্টায় দুটি বড় ঘটনা ঘটেছে। একটি হচ্ছে, পুলিশকে তো এলাকা কর্ডন করে ফেলতে হতো আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে, তাহলে আক্রমণকারীরা কোথায় যেত এটা আমরা দেখতে পেতাম। পুলিশকে পুলিশের দায়িত্ব পালন করতে দেখলাম না। পৃথিবীর আর কোনো শহরে আপনি আজকে অস্ট্রেলিয়ার ঘটনা দেখেন, আর যে কোনো শহরে যে কোনো দুর্ঘটনা হলেই তার এলাকা কর্ডন করে চেক করা হয় যে হামলাকারীরা কোথায় গেল, ইন অ্যান্ড আউট চেক করা হয়। পুলিশকে আমরা ওই দায়িত্ব পালন করতে দেখলাম না। এখন পুলিশ যদি জাতির উদ্দেশ্যে কথা বলতে শুরু করে, 50 লক্ষ টাকা ধরিয়ে দিলে বা সন্ধান দিলে দেওয়া হয়, এ নিয়ে হাসাহাসি হচ্ছে। কী ধরনের সন্ধান দিলে 50 পাবে, কী ধরনের সন্ধান দিলে তার কম পাবে। তার পরিস্থিতিটার যে গুরুতর পরিস্থিতি, সেটি কিন্তু আমরা সরকারের মধ্যে প্রতিফলিত হতে দেখলাম না। এখন সরকার সিঙ্গাপুরে পাঠাচ্ছে, এগুলো ভালো উদ্যোগ, কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে যে হাদির উপরে আক্রমণ জুলাইয়ের উপরে আক্রমণ, এবং হাদিকে দিয়ে শুরু। হাদি হচ্ছে আপনার টেস্ট কেস। যদি হাদির উপরে আক্রমণ করে আপনার ময়মনসিংহ বর্ডার দিয়ে পালিয়ে যাওয়া যায়, তার হচ্ছে যে আগামীতে আপনি আরও ঘটনা ঘটতে দেখবেন, এবং এটি একটি সাজানো ঘটনা হিসাবে ভালো ফল এনেছে এরকম ধরা হবে। দেখুন, আর দ্বিতীয় ঘটনা যেটি দেখলাম, প্রথমে পুলিশের পেশাদারিত্ব দেখলাম না, আর রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছড়ি দেখলাম। প্রথমে ওই এলাকার বিএনপির ক্যান্ডিডেটের উপরে অভিযোগ, তারপরে জামাতে ইসলামের সুরে আবার বিএনপির ব্যাপারে অভিযোগ, বিএনপি আবার জামাতকে দোষারোপ করে 2-1টি বক্তব্য দিয়েছে। এইগুলো কি আমরা সবাই বলেছিলাম না জুলাইয়ের পরে এই জিনিস বন্ধ হবে, পুলিশ হবে, রাজনীতিবিদরা একে অন্যকে দোষারোপ করবেন না? এবং আমাদের দেশে দুর্ভাগ্যজনক হচ্ছে তদন্তটাই হতে পারছে না। এই হামলাকারীকে, ধরুন তার ব্যাকগ্রাউন্ড যদি ছাত্রলীগ হয়েও থাকে, অথবা যদি সাদিক কায়েমের সাথে তার ছবিও থাকে, কথার কথা, এগুলো সব ইম্যাটেরিয়াল। এই দুর্ঘটনা, এই হত্যা চেষ্টায় তাকে আপনার সামনে আনতে হবে। আপনি রিইনভেন্টিং দ্য হুইল করার দরকার নাই। পৃথিবীর যে কোনো দেশের পুলিশ প্রশাসন যেভাবে কাজ করে, আমাদের এখানে কেন পুলিশ সেভাবে কাজ করতে পারে না? এই রাজনৈতিক দলগুলোর কি দরকার ছিল অন্য দলকে টার্গেট করে ভোটের মৌসুমে খামোখা একটি সন্দেহের তীর তৈরি করা? তাতে করে যেটা হলো যে পুলিশ ভাবতে শুরু করলো যে তাহলে কি আমরা এইদিকে হাঁটবো নাকি আমরা এদিকে হাঁটবো। হাসিনা শাসন আমলে আমরা এই জিনিস প্রতিবার দেখতাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গোলযোগ হয়েছে, ওসিকে বলতে হতো প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে। এটি কি প্রধানমন্ত্রীর কাজ? আমরা তো সেই পরিবর্তনের জন্যই জুলাই চেয়েছি। শুধু একজন শেখ হাসিনা পালিয়ে যাবেন আর তার পরিষদবর্গ পালিয়ে যাবেন, এর জন্য কি জুলাই? কালচারাল চেঞ্জটা কোথায়? সেটি আইনশৃঙ্খলার অবনতির ব্যাপারে বলি, সেটি রাজনৈতিক দলগুলো রাজনীতি করার ক্ষেত্র বলি। দেখুন, এই দলগুলো রাজনীতি করার
যথেষ্ট ক্ষেত্র রয়েছে। তারা ওই জায়গাগুলোতে যান না, তারা মানুষের কাছে সৎ হতে চান না, জবাবদিহি করতে চান না, মিথ্যাচার করতে চান। এই যে আজকে আমরা যেই দিনে বসে কথা বলছি, ৭১ সালের এই দিনে কি ঘটেছিল এটি নিয়ে তারা যথেষ্ট মিথ্যাচার করছেন এবং মানুষকে বোকা বানিয়ে আবার ক্ষমতায় গিয়ে পুরনো শাসন প্রবর্তন করাই হচ্ছে এদের কাজ। হাদি যেভাবে আমাদের সামনে ১৬ মাস ধরে জুলাইয়ের চেতনাকে জীবিত রেখেছে, সাহস দেখিয়েছে, প্রকাশ্যে কথা বলেছে, তাতে কোন কোন মহল অসন্তুষ্ট হতে পারে? এটি কমন সেন্সের বিষয়। তাতে ভারতীয় অসন্তুষ্টি তৈরি হতে পারে, আওয়ামী লীগ অসন্তুষ্ট হতে পারে, যদি না তাকে নব্য যে রাজনৈতিক কোন্দল তার ভেতরে কেউ ব্যবহার করে থাকে হত্যাকারীদেরকে। কাজে এটি তো একটি মানে মানে সাংঘাতিকভাবে বোঝার বিষয় রয়েছে। এই হত্যাকারীরা হাদির ঘনিষ্ঠ হয়েছিল, তার আশেপাশেও ছিল, তারা সুচারুভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এবার আপনি এই পক্ষে দেখেন, এই পক্ষে দেউলিয়া চিত্র, রাজনীতিবিদদের মানে অদায়িত্বশীল কথাবার্তা, পুলিশের অপেশাদারিত্ব এবং স্বরাষ্ট্র উপদেষ্টার একটা এমনিতেই উনি একটা অদ্ভুত লোক, তাকে কেন স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে? বাংলাদেশ রাষ্ট্রের মানে আইন শৃঙ্খলার অবনতি, জননিরাপত্তাহীনতা, এটি ১ নাম্বার সমস্যা। সেই জায়গায় আপনি এমন একজন লোককে দিয়েছেন যিনি নিজেকেও চেনেন কিনা সন্দেহ আছে, তার কথাবার্তার কোনো লাগাম নাই, তার কথা শুনলে মনে হয় না উনি এই কথা বলছেন বা ওন করছেন। দেখুন, দায়িত্বশীল কথা বলার একটা শারীরিক ভঙ্গিও থাকে। এখন এরা যদি সীমান্ত পাড়ি দিয়ে থাকে ৭২ ঘন্টার মধ্যে, এই দায়িত্ব নিতে হবে। এখন বাংলাদেশের আরও একটি কালচার হচ্ছে কেউ দায় নিতে চায় না, সে অন্যকে দায়ী করতে পছন্দ করে। এরা যদি এই পথ দিয়ে আপনি যেভাবে বলছিলেন আশুলিয়া হয়ে ময়মনসিংহ হয়ে কীভাবে গেছে, এটি যদি সম্ভব হয়, আমি তো খুবই আতঙ্কিত। আগামীতে যে নির্বাচন হবে ৩০০টি আসনে ৫ জন করে ক্যান্ডিডেট থাকলে ১৫০০ ক্যান্ডিডেট আছে। এই দিনের যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে তার কোনো হোমওয়ার্ক কি নির্বাচন কমিশনের আছে, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছে, অথবা সরকারের আছে? সরকারটিকেও কিন্তু আমরা এই জুলাই পরবর্তী সরকার দেখিনি, তাদের আচরণ দেখিনি, তাদের অনেকের কিন্তু এই সিরিয়াসনেস বোঝার অবস্থা দেখিনি। এর একটা বড় কারণ হচ্ছে, দেখুন, নাহিদ, আসিফ কিংবা মাহফুজ ওরা মাঠ থেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু আমি তো 60% লোককে দেখলাম উপদেষ্টা হতে যাদের সাথে জুলাইয়ের কোনো সম্পর্ক নেই, যারা অগাস্টের কোনো কিছু পরিবর্তনের সাথে সম্পর্কিত না। ফলে তারা কথাবার্তায় কিন্তু তারা যে কথাবার্তা বলেন, তখন আমরা হতাশ হয়েছি। আমরা মনে করেছি যে তার চেয়ে যদি তরুণরা সরকার গঠন করত সেটি কিন্তু ভালো হতো। ভুল করতো, তরুণরা ভুল করেছে, এরাও করেছে, কিন্তু আমি অন্তত নতুন ভুল দেখতে পেতাম, পুরনো ভুল কম দেখতে পেতাম। এই হাদির ঘটনাতে আমরা আরেকবার জাতীয়ভাবে দেউলিয়া প্রমাণ করলাম সবাই মিলে। জি, আচ্ছা ভাই, আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা, শুক্রবার দুপুর 2টায় হামলা হইল, শনিবার যেহেতু সরকারি ছুটি সে কারণে তফসিল ঘোষণা হয়ে গেছে, ফলে প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন শনিবার এই ইস্যুতে আনুষ্ঠানিক কোনো বৈঠক, বক্তৃতা, বিবৃতি কিছুই দেয়নি। আজকে এসে যখন তারা বৈঠক করলো, তখন তারা রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হবার, প্রার্থীদেরকে সচেতন হবার সেই সব নির্দেশনা দিচ্ছেন। এবং মির্জা আব্বাস সাহেব বলছেন তিনিও ফোন পান এবং তিনি একটা ৭০ জনের তালিকার কথা বলছেন, যে এরকম ৭০ জনকে টার্গেট কিলিং করার একটা পরিকল্পনা হয়তোবা তিনি শুনছেন বা এরকম গুঞ্জন। সেটি যদি হয়, তাহলে এই অবস্থায় এই হামলার পেছনের কারণটা আসলে কি নির্বাচন বানচাল করা, নাকি একটা শুধুই সাময়িক অস্থিরতা তৈরি করা? দর্শক, সেটি বোঝার চেষ্টা করবো আমরা। আশরাফ ভাই, আমরা এই হাদির উপরে যে হামলা, কিংবা বিএনপির সিনিয়র নেতা ওই একই আসনের ধানের শীষের প্রার্থীও তিনি বলছেন যে তিনিও বিভিন্ন জায়গা থেকে কল পান। হাদির বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বাররা বলছেন বিদেশি নাম্বার থেকে, বিশেষ করে ভারতীয় নাম্বার থেকে নানান সময় হুমকি ধামকি আসতো। ফলে ৭০ জনের একটি হিট লিস্ট করা হয়েছে। ফলে এই ঘটনাগুলো কি ভোটকে সামনে রেখে এক ধরনের টার্গেট কিলিং করার চেষ্টা কেউ করছে? এবং যদি করে থাকে, তাহলে তার বিপরীতে আমাদের গোয়েন্দা তথ্য, গোয়েন্দা তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনীর কোঅর্ডিনেশন, সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেট নিয়ে, সেগুলো কোনো কিছু দিয়ে কি সেটা আমরা প্রতিরোধ করতে পারবে না বাংলাদেশ? অবশ্যই পারা উচিত। এবং দেখুন, যে ঘটনাগুলো ঘটছে, ৭০ জনের লিস্ট হোক, ৩৫ জনের লিস্ট হোক, এগুলো সব কিন্তু অনুমানযোগ্য। কেননা আপনি ভোটের বাইরে আওয়ামী লীগের মতো একটা দল এবং তার অনেক সমমনারা রয়েছেন,
তারা এই ভোট সুচারুভাবে সম্পন্ন হোক এটি তারা হতে দিতে চাইবেন না। যেভাবে তারা দেশ ছেড়ে পালিয়েছেন তারা নিশ্চিতভাবে রিটেলিয়েশন করতে চান। আর ভারতের আচরণ যদি আপনি গত 16 মাসে খেয়াল করে দেখেন, সমস্ত কূটনীতির বাইরে, শিষ্টাচারের বাইরে গিয়ে ভারত একটু অবস্থান নিয়েছে। হাসিনাকে আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগারদের আশ্রয় দিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে বা ওই অপপ্রচারের জন্য বিদেশি সংবাদ সংস্থা শেখ হাসিনা কথা বলছেন, ভারত অ্যালাউ করছে। এই তো হচ্ছে যতগুলো মানে ইস্যুভিত্তিক আন্দোলন হয়েছে তার পেছনেও আওয়ামী লীগ কিংবা ভারতের অন্তর্ভুক্তি ছিল, ইন্ধন ছিল, সেটি আমরা অনেকভাবে দেখতে পেয়েছি। সেটি সংখ্যালঘুদের ব্যাপারে হোক। আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে প্রায় 60 দিন পরে, সেটি যদি সুচারুভাবে না করা যায় তাহলে বিশ্বকে আপনি দেখাতে পারবেন যে বাংলাদেশে নির্বাচনটি হলো না। ওই যে একটা নতুন টার্ম বের করেছে ইনক্লুসিভনেস হ্যাজ এ নিউ মাজেজা, যেটা আওয়ামী লীগ আমলে আবার ভারত বুঝতে পারতো না। তখন 44টা দল নির্বাচনের বাইরে থাকলেও ভারতের কাছে মোটামুটি ইনক্লুসিভ মনে হয়েছে। তারা এসে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে গেছে, এরশাদকে সিএমএইচে পাঠিয়েছে। এগুলোও কিন্তু পৃথিবীতে প্রতিবেশী দেশ বা অন্য একটি দেশ করে বলে আমি শুনিনি। কাজে আমাদেরকে, আপনি যেমন করে বলছিলেন যে আইনশৃঙ্খলা, সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেসি, নির্বাচন কমিশন, দেখুন এখন আরেকটা নতুন কথা শুরু হবে, প্রশাসন তো নির্বাচন কমিশনের আওতায়। বাংলাদেশে গত 17 বছরে নির্বাচন কমিশন তার বেসিক ডিউটি করেনি, নির্বাচন অনুষ্ঠান করেনি। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের দিন দুপুরে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে 28%কে উনি 42% বলেছেন সর্বশেষ নির্বাচনে। কাজেই ওই নির্বাচন কমিশন কি প্রশাসন পরিচালনার জন্য যোগ্য, দক্ষ? তাদের কি কোনো অতীত ইতিহাস আছে? নাই। কাজে আজকে কিন্তু তারা, আপনি হাদির উপরে যখন গুলি হয় তার 1 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন মিটিং করলো না কেন, পরের দিন করলো না কেন? এখন তো জাতীয় দুর্যোগের সময়, জরুরি অবস্থার সময় নির্বাচনটি সুচারুভাবে করতে পারা বাংলাদেশ রাষ্ট্রের জন্য জরুরি। এবং বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো আমরা যে রূপান্তর আশা করছি তার জন্য নির্বাচনটি প্রথম পদক্ষেপ। সেখানে যদি আপনি হাদির উপরে গুলি করে পার পেয়ে যান, অথবা এরকম 5টি বা 6টি দুর্ঘটনা আপনি ঘটাতে পারেন, একটি হচ্ছে নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। শুধু প্রার্থীরা অনিশ্চিত বোধ করবেন তা কিন্তু না, ভোটারদের যে টার্ন আউট আমরা কেন্দ্রে দেখতে চাই, যেটি গত 16 বছরে আমরা দেখতে পাইনি, সেই টার্ন আউট কিন্তু নাও হতে পারে। আর দ্বিতীয়টি হচ্ছে গণতন্ত্রের যে রূপান্তর, গণতান্ত্রিক প্রক্রিয়ার যে উত্তরণ, সেখানে আপনি শুরু করতে পারবেন না, আপনি হোঁচট খাবেন। তখন কিন্তু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে, সরকারের শাসন আরও দীর্ঘ হবে কিনা এই আলোচনা চলে আসবে। এবং বাজারের শক্তিগুলো, যারা রাজনৈতিক শক্তি, তাদের ভেতরে যে বিভেদ এবং অন্তর্কোন্দল, সেটি কিন্তু অতীতের কোন্দলের চেয়েও আরও বেশি হয়ে যাচ্ছে, ন্যাক্কারজনক হয়ে যাচ্ছে। আমি 3টি বড় বা 4টি বড় রাজনৈতিক শক্তিকে দেখতে পাচ্ছি যে এই সুযোগে আপনাকে পার্লামেন্টে যেতে হবে, সরকার গঠন করতে হবে। তাদের দায় দায়িত্বের মধ্যে কি জুলাইয়ের শহীদরা নাই? সেই 1400 মানুষ কি নাই? সেই 30,000 আহত কি নাই? তাদের কথায় এখন তো তার কোনো প্রমাণ দেখি না। তারা জুলাইয়ের কথাগুলো বাস্তবায়নে যেভাবে 7 মাস সময় ক্ষেপণ করেছেন, এবং আগামীতে একই দিনে জাতীয় নির্বাচন, গণভোট হওয়ার ভেতর দিয়ে যেটি হওয়া উচিত হবে বলে আমরা মনে করি, সেই জায়গায় তাদের কমিটমেন্টের তো আমরা অভাব দেখছি। নির্বাচনের মাঠে তাদের কমিটমেন্টের মধ্যে কি জুলাই আছে? কোথায় আছে? তাদের তো পুরনো রাজনীতি নিয়ে তারা এসছেন। আমরা যেভাবে ভেবেছিলাম যে রাজনীতির চরিত্রটি বদলাবে, যেটি মানুষ প্রত্যাশা করেছিল, মানুষ শুধুমাত্র শেখ হাসিনার শাসন থেকে মুক্তি চেয়েছিল, তা কিন্তু না। সেই শাসন ক্ষমতায় জবাবদিহি চেয়েছিল, আপনার এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি আশা করেছিল। আপনি কি মনে করেন এই নির্বাচনের ভেতর দিয়ে আমরা তার গ্যারান্টি পাচ্ছি? আমি কিন্তু পাচ্ছি না। কাজে এই জিনিসগুলোকে আপনাকে ইন্টিগ্রেটেড ওয়েতে যদি সলভ না করেন, প্রবলেমগুলোকে আপনি অ্যাড্রেস করতে পারবেন না।